আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের সঙ্গে খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, আজকের দিনে প্রচণ্ড গুরুত্বপূর্ণ হয়ে গেছেন, কারণ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ওনার থেকে আপনারা অনেক ইম্পর্টেন্ট তথ্য জানতে পারবেন, যাতে করে আপনাদের যে এই যে প্রিপারেশনটা আছে, আর এই প্রিপারেশন শুধু যে টিসিএস এর ক্ষেত্রে উপকারী হবে তাই নয়, ইভেন যারা টিপিএসসির প্রিপারেশন করছেন, অন্যান্য এক্সাম, ইভেন এসআই এর প্রিপারেশন করবেন, কেউ এমপিডাব্লিউর করছেন, ভবিষ্যতে অন্যান্য যত এক্সাম আছে সেই রিলেটেড টু ব্যাংকিং হোক, এসএসসি হোক, সবগুলোর জন্য এই ধরনের স্ট্র্যাটেজি আলটিমেটলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সেম, একটু পার্থক্য আছে টিসিএস এর ক্ষেত্রে। সেই হিসাবে টিসিএস এর জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, অন্যদের জন্য বলবো যে খুবই গুরুত্বপূর্ণ। তো আমার সঙ্গে আছেন আজকে সঞ্জয় চৌধুরী, যিনি এবার টিসিএস ক্লিয়ার করেছেন। ওনার থেকেই জানবেন ওনার সম্বন্ধে সব কিছু, সেখানে আমি আর সময় নষ্ট করব না। কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে, যেটা আমি সব ভিডিওতে করে থাকি, আমাদের মোটিভেশনের জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আরও প্রশ্ন জিজ্ঞেস করবেন, কোনো কিছু যেটা সঞ্জয়ের থেকে পরবর্তী সময়ে জেনেও যদি বলার হয় সেটাও করা হবে, কোনো সমস্যা নেই। আলটিমেটলি সঞ্জয়ের এখানে বসার বা আমার এখানে বসার যে মুদ্রা ব্যাপারটা, এটা হচ্ছে যাতে আপনাদের ভালো হয়। তো অবশ্যই কমেন্ট করবেন। চলে যাই ডাইরেক্টলি ইন্টারভিউর দিকে। এটা এক ধরনের ইন্টারভিউ, কিন্তু সেই টিসিএস লেভেলের প্রেশার এখানে অবশ্যই নেই। তো সঞ্জয়, সবচেয়ে প্রথমে আমি যে প্রশ্নটা করতে চাইছি সেটা হচ্ছে যে তোমার সম্বন্ধে যদি একটু ছোট্ট কয়েকটা লাইন একটু বলে দিতে। আমি সঞ্জয় চৌধুরী। আমি 2024-এর যে টিসিএস টিপিএসের যে রেজাল্টে দিয়েছিল ওটার 11th নাম্বার র্যাঙ্ক ছিল আমার। আর আমি আমার স্কুলিং করেছিলাম জওহর নবোদয় বিদ্যালয় উদয়পুর থেকে। আর আমার গ্র্যাজুয়েশন করেছি ভেটেনারি মেডিসিন নিয়ে। গ্র্যাজুয়েশনের পর আমি ওই প্রিপারেশন চলাকালীন আমি জব করতাম, নিজে প্রাইভেট প্র্যাকটিসও করতাম, জবও করতাম। ত্রিপুরাতে ছিলাম মোটামুটি 1 বছরের 10 মাসের মতন ছিলেন ত্রিপুরাতে। তারপর আমি যাই দিল্লি ফরিদাবাদে একটা একটা যে প্রাইভেট ক্লিনিক্স আছে হসপিটালে, ওদিকে আমি কয়েক মাস প্র্যাকটিস করি। তারপর আসি আমি ওয়েস্ট বেঙ্গলে আমি ভেটেনারি অফিসার হিসেবে কন্ট্রাকচুয়াল বেসিসে আমি ওদিকে জব করতাম। ওই সময় আমি প্রিপারেশনেই ছিলাম তখন। বাই দিস টাইম তো ওই পরীক্ষা শেষ হয়ে গেছিলো। তো এটাই, তারপর থেকে তো টিসিএস টিপিএস। দারুণ। আচ্ছা, টিসিএস হওয়াটাই কি গোল ছিল? তার টিসিএস আমি অ্যাকচুয়ালি ইউপিসির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। মানে ওভারঅল যদি দেখতে চাই তাহলে ওই বাই দ্য এন্ড অফ ইন্টার্নশিপ, আমার যখন ইন্টার্নশিপ প্রোগ্রামটা চলছিল 2021 সালে, 1 বছরের হয়, তো ওই সময় একটু সিভিল সার্ভিসের দিকে একটু ইনক্লাইন হয়ে যায়। হ্যাঁ, এটা টিসিএস ইউপিএসসি এটা বলছি, মানে সিভিল সার্ভিসের প্রতি একটু ইনক্লিনেশন আসে, একটু ইন্টারেস্ট জন্য। তো আমি 2021 থেকে একটু করে নিউজ পেপার দেখা, এই কারেন্ট অ্যাফেয়ার দেখা, আর যে স্টেটিক কোশ্চেনগুলো যেমন আছে পলিটি, হিস্ট্রি, এগুলো মানে ধীরে ধীরে ওইদিকে যাত্রা শুরু করা। হ্যাঁ, আমার প্রসেস খুবই গ্রাজুয়াল ছিল, খুবই স্লো ছিল, কারণ আমি ওয়ার্কিং ছিলাম। মানে পাস আউট পরেই আমি ওয়ার্কিং শুরু হয়েছে, তো গ্রাজুয়াল প্রসেস আমি এটাই আর কি। একদম। এবার একটা প্রশ্ন সবার মনে আসতে হবে যে কিভাবে একজন চাকরি করতে করতে টিসিএসকে ক্লিয়ার করে নেওয়া, তাও এমন নয় যে অনেক বেশি অ্যাটেম্পটে ক্লিয়ার করা হয়েছে বা তো এই জিনিসটা কিভাবে কি করেছো, বা যেটাতে করে অনেকে আমার স্টুডেন্টরা এমন আছে যারা চাকরি করছে, সঙ্গে অনেক সময় পরেশান হয়ে যায় যে স্যার হবে না, ঠিক আছে। এরকম যারা অন্য স্টুডেন্টরাও আছে যারা এই ধরনের প্রিপারেশন করছে চাকরির সাথে সাথে, ওদের জন্য খুব উপকারী হবে। এখন যে সিভিল সার্ভিসের যে এখন যে প্যাটার্নটা হচ্ছে, মানে কোশ্চেন প্যাটার্ন, আগে কী ছিল, টিসিএস টিপিএসটা মেনলি ওই সিলেবাসগুলো, মানে কোশ্চেনগুলো ডাইরেক্ট ছিল, ডাইনামিক ছিল না। মানে তুমি মুখস্থ করে আসো, পেপার এলে। কিন্তু বর্তমানে যেভাবে কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে এই বছরটা, মেনলি এই বছরে এটা টোটালি ডাইনামিক কোশ্চেন, অলমোস্ট ওই যে ইউপিসি টাইপ এমনই ছিল। তো এটার জন্য মেনলি বেশি একটা এফোর্ট না, মেনলি হলো কনসেপ্টটা লাগে। আর কনসেপ্টের জন্য কি লাগে, কনসেপ্টের জন্য আমাদের রেগুলারিটিটা মেনটেন করতে হয়। এমন না যে আমি একদিনে 6-7 ঘন্টা পড়েছি, তারপরের দিন আমি 1-2 ঘন্টা, আর মাঝে মাঝে এমন হলো যে আমি পড়িনি, বইটা শুনি, এভাবে হলো না। একটু করে রোজ একটু করে ইউ ক্যান টেক ব্রেক, মানে স্যাটারডে সানডেতে মাঝে মধ্যে ফ্রেন্ডসদের সাথে লেজার টাইম, ইটস ইম্পর্টেন্ট, এটাও করা দরকার। কিন্তু এই যে 8 ঘন্টা 9 ঘন্টা পরে মুখস্থ করছি,
ইনিশিয়ালি দরকার হয় যখন আমি স্ট্যাটিক পোর্শনটা কভার করছি, ইনিশিয়ালি লাগে, কিন্তু আফটার 6-7 মান্থ যখন আমার স্ট্যাটিক পোর্শনে একটু ভালো গ্রেভ আসে, আমি জিনিসগুলো জানি, তখন আমার কি লাগে, ওই সময় আমার লাগে কারেন্ট অ্যাফেয়ার লাগে, তারপর আমার আনসার রাইটিংটা লাগে না, আনসার রাইটিং, কারেন্ট অ্যাফেয়ার এগুলো ইম্পর্টেন্ট। তো এগুলোর জন্য হার্ডলি 2 to 4 আওয়ার্স ফর ওয়ার্কিং প্রফেশনাল। হ্যাঁ, ওটা আই থিঙ্ক কনসিস্টেন্টলি, হ্যাঁ কনসিস্টেন্ট, ইট শুড বি কনসিস্টেন্ট, ইট শুড মেইনটেইন রেগুলারিটি। আমি একটা কথা অনেক হাসির ছলে অনেক সময় বলি যে ওই খরগোশ আর কচ্ছপের গল্পটা আমি অন্যভাবে বলি। ছোটবেলায় তো একরকমে পড়েছিলাম, এখন আমি বলি যে খরগোশ আর কচ্ছপের মধ্যে কচ্ছপ হচ্ছে কনসিস্টেন্ট, উনি কনসিস্টেন্টলি হেঁটে গেছেন আর উনি ওনার গন্তব্যে পৌঁছে গেছেন। আর ও কি ছিল, খুব খুব মানে খুব লাফিয়ে কিছুক্ষণ করে ফেলেছে, এরপর ঘুমিয়ে গেছে। তো আমি এই কথাটা বলি যে আমি 4-5 দিন খুব 8 ঘন্টা 10 ঘন্টা পড়ে ফেললাম, এরপর আমি মাসখানে ঘুমিয়ে গেলাম, এটাতে আমার মনে হবে না। তুমি এক্স্যাক্টলি ওই পয়েন্টটাই বলছো, তাই তো? ওইটাই বলছি ওইগুলো, ওইসব এই প্যাটার্নের স্টাডিগুলো ওইগুলো ওই কলেজের এক্সামে, স্কুলের এক্সামে হয়, কিন্তু সিভিল সার্ভিসে ইট উইল নট ওয়ার্ক একদম প্রপারলি। কারণ সো উই হ্যাভ টু স্টাডি কন্টিনিউয়াসলি, কনসিস্টেন্টলি, বাই গিভিং সাম সার্টেন টাইম। বুঝতে পারছি। এরপরে যদি আমি নেক্সট ইয়েতে যাই, প্রশ্ন যেটা আমার তরফ থেকে থাকবে সেটা হচ্ছে টিসিএস ইন্টারভিউর জন্য তুমি স্পেশাল কি করেছো, বা ওখানে কি ধরনের প্রশ্ন আসে? সবার এটা অরিজিনালি কেমন হয় কি সেই ব্যাপারটা জানা সবার তো ইচ্ছা থাকে, তো কেমন কি হয়েছিল একটু যদি বলতে। তো আমি অনেক মক টেস্টের ভিডিও দেখেছিলাম ইউটিউবে, আর এটা এমন না যে রিসেন্টলি দেখেছি হঠাৎ করে, তাও মেন্সের পরে, এমন না। আমি যখনই প্রিপারেশন শুরু করি, ব্যাক ইন 21-22 ধরতে পারে, ওই সময় থেকে একটু একটু করে প্রিপারেশন শুরু করি, তখন থেকে আমি রেগুলার 1-2টা করে ভিডিও দেখি, ওটাই মেনলি এটা করে আর কি। আর ভিডিও দেখার জন্য আমি একটা ট্রিকও আমি নিজেই বানিয়েছিলাম। ওটা কি, আমি ভিডিওতে যেমন ওই বোর্ড মেম্বার্সরা কোশ্চেন একটা জিজ্ঞেস করে, তখন আমি ভিডিওটা দেখি, আমি পজ করি, ভিডিওটা পজ করি, তারপর আমি প্রসেস করি যে এটা কি বলা যায় এটাতে না, তারপর আবার অন করি, দেখি আমার থট প্রসেস আর ওই যে সিলেক্টেড ক্যান্ডিডেটই থাকে মেনলি, ওদের থট প্রসেস কীভাবে আনসার দিয়ে ওইগুলো আর কি, ওটাই করেছিলাম। আর যেহেতু আমি বাইরেই ছিলাম যখন, মানে মেন্সের রেজাল্ট যখন দিয়েছিল, তখন তো আমি বাইরেই ছিলাম, তো মক টেস্ট দেওয়ার মতো সুবিধা নেই, আমি আসবো মক টেস্ট দিতে আগরতলায়, আবার গিয়ে এটা নট পসিবল, এটাই আর কি। মক টেস্ট তো দিনই, বাট যদি পসিবল তাহলে দিয়ে দেওয়া দরকার, যদি পসিবল হয়, যদি কারোর আগরতলায় থাকছে তো অবশ্যই অপরচুনিটিও গ্র্যাব করা দরকার। আর মক টেস্টগুলো মেইনলি স্যাটারডে সানডেতে হয়, যখন অফিস অফ থাকে, ওয়ার্কিং প্রফেশনের জন্য এটা পসিবল, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর কি ধরনের প্রশ্ন হয়েছিল, বা কি যদি একটু যদি টেন্টেটিভলি 1-2 যদি মনে থাকে যদি একটু বলতে। এটা তো প্রসেসটা আমার খুবই লম্বা ছিল, পার্সোনালিটি টেস্টে অলমোস্ট 50 মিনিটসের মতো ছিল আমারটা। তো আমার ভেটেরিনারি প্রফেশনে অনেকগুলো কোশ্চেন জিজ্ঞেস করেছেন, আর যতটুকু আমি নোটিস করেছি, আমাদের যে চেয়ারম্যান স্যার, উনি ছিলেন বোর্ড মেম্বারসে, তো চেয়ারম্যান স্যার খুবই ইন্টারেস্টেড ভেটেরিনারি এই ফিল্ডটা নিয়ে, মেনলি অ্যানিমেল হাজবেন্ড্রিটা নিয়ে। তো উনি বাফেলো নিয়ে খুবই অনেকগুলো কোশ্চেন করেছেন, যে ত্রিপুরাতে বাফেলো কী করা দরকার, এগুলো নিয়ে কোশ্চেন করেছেন। আর বাকিরাও জিজ্ঞেস করেছেন, যে যেমন আমাকে জিজ্ঞেস করেছিলেন একজন, যে তুমি তো ভেটেরিনারি অফিসার, জাস্ট অ্যাজিউম করো, একটা কেস বেসিস একটা কোশ্চেন, যে তুমি অ্যাজিউম করো তোমার ব্লকে কোনো ভিও নেই এখন, তাহলে তোমার অ্যাকশনটা কী হবে, তুমি ওই ব্লকের ভিডিও তুমি কী করবে। তো আমি বললাম যে আমি ফার্স্ট আমার অ্যাকশন থাকবে যে এই যে নেই ভ্যাকেন্সিটা, এটার ইম্পর্টেন্সটা আমার হায়ার অফিসিয়ালকে ইনফর্ম করি, আর ডেপুটেশনের জন্য আমি ওটা করি, অ্যাপিল করি যে এখানে ডেপুটেশনের জন্য পাঠানো হবে, ইমিডিয়েটলি রিক্রুটমেন্টটা হবে না। আর বলেছিলাম কিছু আশা ওয়ার্কার যেমন আছে মেডিকেল, ওই যে মেডিসিন ফিল্ডে, তেমন ভেটেরিনারি ফিল্ডে আছে ওই পশু সখীরা, ওরা গ্রাসরুট লেভেল ওয়ার্কার, পশু সখীরা থাকে, আর প্লাস কম্পাউন্ডারও থাকে। আমি বললাম অ্যাজ এ ভেটেরিনারিয়ান আমি ওদেরকে একটু অ্যাক্টিভলি কাজ করার জন্য মোটিভেট করবো। তো আমাকে ক্রস কোশ্চেন করলো যে তুমি তো ভেটেরিনারিয়ান, তুমি যাবে না করতে? আমি বললাম না, আমি ওদের উপরে আই ক্যান হ্যাভ অ্যাক্টিভ ভিজিলেন্স, কিন্তু আমি টোটালি তো ওদেরকে টাইম দিতে পারবো না, কারণ এট দ্যাট টাইম আই উইল বি ভিডিও অ্যান্ড আই উইল হ্যাভ আদার জব অলসো। So okay, then I said okay, it's fine. তো এমনই চলছিল। তারপর অনেকজনে জিজ্ঞেস করেছে আমার ফেভারিট অ্যানিমেল কি, সে নিয়ে আবার কোশ্চেন জিজ্ঞেস করলো। তো একজন ম্যাডাম জিজ্ঞেস করলো যে, আমি বললাম যে আমার ফেভারিট অ্যানিমেল সাইবেরিয়ান হাস্কি, মানে ডগের মধ্যে। তো উনি জিজ্ঞেস করলো ঠিক আছে তোমাকে একটা কেস দিই, যে তোমার ওয়াইফ ডগ পছন্দ করে না আর তুমি পছন্দ করো, তাহলে কি করবে এখন? আমি বললাম আমি ওয়াইফকে কনভিন্স করবো।
তো বললো না, এখন একটাই অপশান আছে, আইদার ঘরে ওয়াইফ থাকবে বা ডগ থাকবে। আমি বললাম অনেকক্ষণ ভাবার পর যে তাহলে তো ওয়াইফের কাছেই যাবো। তো বললো কেন? বললাম এখন যদি ইন ফিউচার মেনলি কি থাকে, ম্যারেজটা ফ্যামিলি গ্রোথ করার জন্য, বৃদ্ধির জন্য এটা হয়, তাহলে এটা তো পসিবল অনলি ওয়াইফ, রাইট? তো একটা জায়গায় স্যাক্রিফাইস করতে হবে, এগুলো আর কি কেস বেসিস কোশ্চেন যেগুলো জিজ্ঞেস করেছে, মানে সিচুয়েশনাল বেস, মানে ভালোই এসছে, অনেকগুলো জিজ্ঞেস করেছে, সিচুয়েশনাল প্রশ্ন অনেক ওনারা জিজ্ঞেস করেন। আর ওনারা কিন্তু ওই মুহূর্তে কিন্তু সিচুয়েশনাল প্রশ্নগুলো ওনারা নিজেরা মানে তোমার কথার থেকে ওনারা ওনাদের দিমাগে আসে, আর ওই টাইমে ওনারা সিচুয়েশনাল কোশ্চেনগুলো বানিয়ে তোমাকে জিজ্ঞেস করছেন। আর পেশেন্সের জন্য জিজ্ঞেস করে, যেমন সাডেনলি আমি ঢোকার পর আমাকে জিজ্ঞেস করে যে তুমি এভাবে সুন্দরভাবে ড্রেস আপ, আমি কোট টোট পরে ব্লেজার, সবাই পড়েছিল যদিও, বললো তুমি এভাবে কেন এসছো, তুমি কি ইমপ্রেস করতে চাও আমাদেরকে? আমি বললাম যে ফর লাস্ট অলমোস্ট 2 years আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন প্রাইভেট সেক্টর, সো এ গুড ড্রেস আপ ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ মাই কন্ডাক্ট। আর এটাও বললাম সেকেন্ডলি যে ইউর পয়েন্ট, I will admit your point also about impression. I believe that you're having a good dress up has a positive impression. I accept your point also. এটা বললাম আর কি, এটাই জিজ্ঞেস করে অনেক টাইপের কোশ্চেন। তার মানে একটা জিনিস হচ্ছে যে ইন্টারভিউতে যে আমাকে একদম সিরিয়াসলি শুধু বসে থাকতে হবে না, এমন কিছু না, এমনও কোনো ব্যাপার নয়, আমরা লাইটলিও বসতে পারি। এই নয় যে আমি একদম হেসে হুসে একদম করে দিচ্ছি, কিন্তু আমরা লাইটভাবে সুন্দরভাবে যদি উত্তর দিতে জানি তাহলে লাইট উত্তর আমরা দিতে পারি। সেখানে কোনো বোর্ড মেম্বারসরা খুবই কোঅপারেটিভ, এমন মানে প্রেশার নেওয়ার মতো কিছু নেই। ঠিক আছে, আচ্ছা টিসিএস এর সিলেবাসের হিসাবে যদি আমি বলি, সিলেবাসের হিসাবে যে কোন সাবজেক্টটা তোমার ফেভারিট? আমার ফেভারিট হলো ইকোনমি আর পলিটিটা দেখি, ইকোনমিটা আমার সবচেয়ে ফেভারিট। তো আশা করি ইকোনমিক্সে তোমার মার্কসও জানি সেখানে, আশা করছি যে সেখানে ভালো উঠেছে। হ্যাঁ উঠেছিল, কিন্তু বাই মিস্টেকলি আমার মনে হয় 2টা কোশ্চেন মিস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ইকোনমিক্সে এটা ইজি কোশ্চেন ছিল, কীভাবে জানি মিস হয়ে গেছে, কারণ ইকোনমি তো GS4, GS4-এ ওই সাবজেক্টিভ কোশ্চেন অনেকগুলো থাকে ওগুলো আর কি। আর যেহেতু কি হয় টিসিএস টিপিএস এর একটা মাইনাস পয়েন্ট, এটা হলো ওরা ওয়ার্ড লিমিটটা দেয় না। ইউপিএসসিতে কিন্তু দিয়ে দেয় যে 10 মার্কসের জন্য ওয়ার্ড লিমিট আবার থাকে, হচ্ছে যেমন আমরা ল্যাঙ্গুয়েজ পেপার 1 এর ক্ষেত্রে কিন্তু ওখানে ওয়ার্ড লিমিট দেওয়া হয়, জিএসএ থাকে না। জিএসএ থাকে না, কারেক্ট। তাহলে ওটার জন্য আমি যেমন কিছু কোশ্চেন আছে 5 মার্কসের, যেগুলোর কন্টেন্ট অনেক বেশি হয়ে যায়, কিছু 14 মার্কসের থাকে যাদের কন্টেন্ট বেশি নেই। তো আমি বুঝতে পারি না যে কতটুকু লাগবে, এটা নিজের উইজডম ইউজ করেই করে সবাই, যে আমি এটাতে 1.5 পেজ এটাকে হয়ে যায়, ফ্লোতে চলে যায়, তো ইকোনমিটা আমার ভালো ছিল, জানতাম, তো আমি লিখেছি। তো মেবি কিছু কোশ্চেন আমি বেশি লিখে দিয়েছি, যেটার কারণে আমি জাস্টিস করতে পারিনি অন্য কোশ্চেন, 2টা কোশ্চেন। আর টাইম ছিল যদিও, কিন্তু আমি কীভাবে মিস করেছি আমি বুঝতে পারি না। ওকে, তাহলে তার মানে হচ্ছে এটার থেকে এটাও কিন্তু আমাদের ক্যান্ডিডেটসদের শেখার আছে, যে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে যে দেখো তুমি ইন্টেলিজেন্ট হয়েও সেখানে কিন্তু তুমি নিজেই অ্যাডমিট করছো যে আমি এই ভুলটা করে এসেছি, তার মানে সবাইকে এটা খেয়াল রাখা দরকার যে যেভাবেই হোক আমি একটু বুদ্ধিমত্তা করে, বুদ্ধিমত্তা সবার মধ্যে আছে, ওখানে যারা পরীক্ষা দিচ্ছে এই নয় যে কারোর কাছে বুদ্ধিমত্তা নেই, ব্যাপারটা হচ্ছে ওখানে গিয়ে একটু হয়ে যায় ব্যাপারটা, টাইম ম্যানেজমেন্টে একটু সমস্যা হয়েই যেতে পারে, তো আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। তো এবার নেক্সট প্রশ্ন যেটা অলরেডি তুমি কিছুটা উত্তর তুমি দিয়ে দিয়েছো, যে তুমি কতটুকু পড়াশোনা করেছো, যদি আরেকবার যদি বলতে। আমার স্পেসিফিক কোনো টাইম ছিল না, আই লাভ স্পোর্টস অ্যান্ড গেমস অ্যান্ড স্পোর্টস, তো আমি প্রত্যেক দিন আমি ওই জব থেকে আসার পর একটু রেস্ট করতাম, একটু কারেন্ট অ্যাফেয়ার দেখতাম, নিউজ দেখতাম, পড়তাম ওইগুলো, তারপর আমি খেলতে যেতাম গ্রাউন্ডে। আমি ভলিবল, ফুটবল, ক্রিকেট এগুলো খেলি, আমার হবি, খেলাধুলা আমার হবি। তো আমি সব জায়গায় টাইম ডিস্ট্রিবিউট করতাম। তো ইনিশিয়ালি আমি অনেক টাইম দিয়েছি, অলমোস্ট অন অ্যান অ্যাভারেজ দেখতে গেলে 6 to 7 আওয়ার্স, ঠিক আছে। তারপর জব যখন রেগুলার হয়ে গেলো আর ক্লিনিক্যাল প্র্যাকটিস আমি শুরু করি, তখন আর ওই সময় প্রিপারেশন হয়ে গেছিলো, মানে আমার স্ট্যাটিক পোর্শন অলমোস্ট কাভার্ড হয়েছিল, রিভিশনটা চলছিল আর আনসার রাইটিং চলছিল, ওইটাই, এই 2টা যখন চলছিল তখন অন অ্যান এভারেজ 3 to 4 আওয়ার্স দিতাম, ঠিক আছে। এটা কোনো ফিক্স নেই অ্যাকচুয়ালি, মাঝে মধ্যে কী হয়, মাঝে মধ্যে আমাদের টার্গেট থাকে যে আমার এই সাবজেক্টটা
এত এই মাসের মধ্যে কমপ্লিট করতে হবে পলিটিটা, এই আগামী 3-4 মাসের মধ্যে আমি পলিটি স্ট্যাটিকটা এটা করবো, কভার করবো। বুঝতে পারছি। তো ওই সময় কি হয়, মাঝে মধ্যে 6-7-8 আওয়ার্স, মোট 10 আওয়ার্সও পড়তে হবে। বিশেষ কিছু নেই, মেনলি ডিপেন্ড করে কতটুকু কভার হয়েছে সিলেবাসটা, ওটার উপরে। বুঝতে পারছি। এবার আমি একটা প্রশ্ন, আমাকে অনেক আমার গতবার যে তোমাদের যে হাইয়েস্ট মার্ক দেখেছি সেটার হিসেবে যদি একটা প্রশ্ন অনেকে করে থাকে, অনেকের একটা এই ধারণা থাকে যে যেমন জিএস পেপার 1 যে সেকশন 1, 2, 3 আছে সেখানে। ওকে, সেকশন 1-এ তো আমরা জানি যে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা আমাদের ম্যাথ, রিজনিং এসব জিনিস চলে আসে, সেখানে 100 মার্কস থাকছে। তো সেখানে ভালো মার্কস আসে জেনারেলি, এটা মানুষের জেনারেল ইয়ে, অথবা ইভেন এনভায়রনমেন্টাল কনজারভেশন বলি, মানে সেকশন 2-তে, অথবা বলি ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলেটেড যেই পার্টটা আসে, এগুলো তো ভালো মার্কস আসে। এটা কি জেনারেলি সবার আসে বা কি ব্যাপার, এই জিনিসটা সম্বন্ধে তোমার যদি তুমি এখন জিএস 1 পেপারে তো দুটো পার্ট থাকে, একটা টোটালি অবজেক্টিভ হয় 100 মার্কসের, আর 50 মার্কসের সাবজেক্টিভ হয়, এনভায়রনমেন্ট আর ডিজাস্টার ম্যানেজমেন্ট, 25 করে ভাগ তো হয়ে যাচ্ছে। এই বছরের পেপারটা যদি দেখি, ডিজাস্টারটা তো খুবই জেনারিক এসেছে, খুবই জেনারিক কোশ্চেন, ফ্লাড ম্যানেজমেন্ট, এটা খুবই জেনারিক, এগুলো স্ট্যাটিক কোশ্চেন দেওয়া হয়ে যায়। আর যারা অ্যাসপিরেন্টরা থাকে, সিরিয়াস অ্যাসপিরেন্টরা, ওরা কারেন্ট অ্যাফেয়ারে পেয়ে যায় এগুলো ডিজাস্টার। আর এনভায়রনমেন্টও যেগুলো ছিল, এনভায়রনমেন্টের আমি যতটুকু লক্ষ্য করলাম, ওই যে 2 মার্কসের যে কোশ্চেনগুলো থাকে, 2 মার্কসের কিছু কোশ্চেন ছিল, ওগুলো একটু ডেপথে এসেছিল। কারেন্ট অ্যাফেয়ার না হয়, যদি স্ট্যাটিক কোশ্চেন পাওয়া যাবে ওগুলো একটু ডেপথে পড়লে পাওয়া যাবে, কিন্তু যেগুলো ব্রড টাইপের ছিল 5 মার্কসের, ওগুলো ইজি ছিল, কারেন্ট থেকে জিজ্ঞেস করেছে, কারেন্টে, স্ট্যাটিক না, এনভায়রনমেন্টটা কারেন্ট থেকে এসছে। বুঝতে পারছি, এনভায়রনমেন্টটা। তো ওভারঅল আর জিএস 1-এর যে অবজেক্টিভটা বলছিলাম, অবজেক্টিভটাতে ম্যাথসের পোর্শনটা, ম্যাথস অ্যান্ড রিজনিংটা খুবই ইম্পর্ট্যান্ট। তো ওখানে সায়েন্সের যে পোর্শনটা ছিল ওটা কারেন্ট অ্যাফেয়ার না, মেনলি স্ট্যাটিক পোর্শনে ছিল সায়েন্সেরটা। তো যাদের ম্যাথস ভালো আর মোটামুটি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে বেসিক সায়েন্সগুলো থাকে এগুলো ঠিক আছে, তাহলে ওরা স্কোর করতে পারবে, এমন বিশেষ কিছু নেই। আর কিছু অ্যাসপিরেন্ট আছে, ওরা যেমন এসএসসিরও করছে, এসএসসির জন্য প্রিপারেশন করছে, তো ওদের তো ম্যাথসে ভালোই গ্রেড থাকে, ওরা এসএসসিতে ম্যাথস পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট, তো ওদের জন্য এটা আই থিঙ্ক ইটস এ প্লাস পয়েন্ট। ওকে, তাহলে ওভারঅল মিলিয়ে যেহেতু ওইটাই ব্যাপারটা, যেহেতু এটাতে এমসিকিউ আছে, সঙ্গে একটু সায়েন্স রিলেটেড আর ম্যাথ রিজনিং আছে, সেখানে মার্কস কিন্তু একটু ঠিক, মানে যে প্রপারলি প্র্যাকটিস করেছে, প্রপারলি করেছে, তার জন্য কিন্তু মার্কস তোলাটা রিয়েলি মাচ ইজিয়ার ফর দ্যাট 100 মার্কস, ফর দ্যাট 100 মার্কস। আর রিমেনিং 50 তো সাবজেক্টিভ, ওইখানে তো সাবজেক্টিভ লিখতেই হবে। আর তুমি বলছো যে সেখানেও কিন্তু আচ্ছা খাসা, যদি কেউ প্রপারলি স্ট্যাটিক পড়ে থাকে অথবা প্রপারলি কারেন্ট অ্যাফেয়ার্সকে ফলো করে থাকে, তাহলে কিন্তু সেখানে আরামসে নিজের মতো করে লিখে আসতে পারবে। বুঝতে পারছি। ওকে, আরেকটা হচ্ছে যে রিটেন প্র্যাকটিস করার জন্য, একটু তুমি অলরেডি বলেছো, তারপরে বলবো, রিটেন প্র্যাকটিস করার জন্য স্টুডেন্টদের কি করা উচিত? আমি যেটা করেছি এটা বলছি, আমি করেছিলাম সিকিউর ইনসাইটস, যেটা ইউপিএসসির জন্য খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম, সিকিউর ইনসাইটস, এখানে আনসার রাইটিং প্র্যাকটিস করা হয়, ওটাই আমি ইউজ করতাম। আর যদি কোনো কোচিং সেন্টারে মেন্স রাইটিং হয়, আর প্রপারলি ওগুলো রিভিউ হয়, তাহলে ওইতে আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট। ঠিক আছে। আর সিকিউর ইনসাইটটা কি, এটা হলো একটা পাবলিক প্ল্যাটফর্ম, মানে তুমি আনসারগুলো লিখে পোস্ট করবে, অন্যরা ওটাকে রিভিউ করবে। তো মোস্ট অফ দ্য টাইম এটা রিভিউ হয় না, অনেক সময়, মোস্ট অফ দ্য টাইম হয়ে যায় অ্যাকচুয়ালি, অনেক সময় হয় না আর কি। আবার কে করছে সেটা আমি তাও জানি না, দেখতে পাচ্ছি একজন আইডি থাকবে, আমার আইডি থেকে যেমন ফেসবুকে থাকে এমন একটা আইডি থাকে, তো উনি তো কতটুকু স্বাভাবিক, কতটুকু সিরিয়াসলি করছেন বা কি ব্যাপার সেটা আর আমি কি করতাম, আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তো ওরাও প্রিপারেশন করছে অ্যাসপিরেন্ট, ওদেরকে আমি কোশ্চেন পেপার এখনো পাঠাই, মানে ওরা পাঠায় বা যারা করছে এখনো, তো ওইটাই বেস্ট ছিল আমার জন্য। তো আমার একজন সিনিয়র ছিল, তো উনি মেন্সও লিখেছেন, ইউপিএসসি, মেন্সও দিয়েছেন, তো ওনাকেও পাঠাতাম আমি। আরও কিছু সিনিয়র আছে যারা এক্সপেরিয়েন্ট অলরেডি ক্লিয়ার করেছেন, বা কিছু আছেন যে এখনও দেবেন, কম্বাইনে দিয়েছে, কম্বাইন ক্লিয়ার করেছেন, এমনও কিছু আছেন, তো ওদেরকে পাঠাতাম, যেটা পিয়ার্স চেক আপ বলে। বুঝতে পারছি, পিয়ার চেক আপ আর কি, ওটা। তো একটা জিনিস, তার মানে হচ্ছে যে আমাকে সে বন্ধু বান্ধবকেও ইউজ করতে হবে, কোনো প্ল্যাটফর্ম থাকলে প্ল্যাটফর্মও ইউজ করতে হবে,
যদি বাড়িতে ইভেন মা বাবা দেখছেন যে আমার সেই লেভেলের আছে, কারো কারো মা বাবা থাকেন যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের, উনিও কিন্তু চেক করতে পারেন। সঙ্গে যদি কোনো কোচিং সেন্টার টাইপের ইয়ে থাকে, সেখানেও যদি ভালো সার্ভিস থাকে সেখানেও মানুষ, ওটা তো বেস্ট হয়ে যাবে একদম। আর সিভিল সার্ভিসে যে ফ্রেন্ড সার্কেলের যে ভূমিকাটা, রোলটা, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি অন্য কোনো অ্যাসপিরেন্ট থাকে, সিরিয়াস অ্যাসপিরেন্ট, ওরাও আনসার রাইটিং করছে, যে অ্যাসপিরেন্ট ও করছে, তাহলে ওরা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করাটা খুব, আই থিঙ্ক, রিয়েলি ইম্পর্টেন্ট। কারেক্ট। আর অ্যাকচুয়ালি রিটেনের প্র্যাকটিস করাটা প্রচন্ড ইম্পর্টেন্ট। ইভেন ইউ উইল নট বিলিভ, আমার আচ্ছা খাসা ক্যান্ডিডেটস মানে পেছনে পড়ে আছে, স্যার আবার শুরু করুন। তো এখন মানে যখন আসলে চিন্তা করি তখন বুঝি যে না এটা আমার অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি করা উচিত। কারণ আমি যদি সাপোর্ট দিতে না পারি রিটেন সম্বন্ধে, তাহলে কিন্তু ওদের প্রপার প্রিপারেশন হচ্ছে না। ওই ব্যাক স্টেজে যখন আমাদের কথা হচ্ছিল, তুমি যেটা বলছিলে প্রায় 610 মার্কসই লেখার থেকে 600, অলমোস্ট 600 তো সাবজেক্টিভ থাকছে। তো এটা কত বড় মার্কস। মেইনসে তো 800 থাকে, ওটার থেকে 200 এর মতো তো এইগুলো থাকে, এমসিকিউ গুলো থাকে, তো বাকি 600 তো সাবজেক্টিভই থাকে। আর আরেকটা জিনিস অ্যাড করবো, এটা হলো যখন আমরা বলি যে আনসার রাইটিংটা ইম্পর্টেন্ট, এটার মানে এটা না যে ফার্স্ট ডেতে বসে আনসার রাইটিং, নট পসিবল। এটাতে উল্টা ওই কনফিডেন্স লেভেলটা ডাউন হয়। ওটা আমার হয়েছিল। প্রথম আমি আনসার রাইটিং এসে লিখতাম, এসে ট্রাই করলাম। তো ইউপিএসসির এসে তো 1200 হয়, 1000 to 1200। তো আমি লিখে 300-400 পর আমার কোনো কন্টেন্টই নেই, আমার শেষ, ওই জায়গায় শেষ। আমি 300-400, আমি বললাম কীভাবে ইমপ্রুভ করা। তারপর আমি ইউটিউবে দেখেছি যে ডাইরেক্ট জাম্প করা আনসার রাইটিংয়ে ইটস নট রিকমেন্ডেড। ফার্স্ট অ্যাটলিস্ট 6-7 মান্থ তো ওই কন্টেন্টগুলো কালেক্ট করতে লাগবে, মানে মাথাটাকে ভরতে হবে, বালতিটা ভরতে হবে, এরপর বালতির থেকে একটু একটু করে ডিস্ট্রিবিউট করতে হবে, কারণ আদারওয়াইজ আমরা ডিমোটিভেট হয়ে যাই। তাই তো বলছো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন থাকবে আমার, সেটা হচ্ছে যে অনেকেরই প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের যে পেপার 2 পার্টটা আছে আমাদের, মানে মেন্সের হিসেবে বলছি, ল্যাঙ্গুয়েজ পেপার 2টা, সেখানে এবার একটা আমরা মানে সেকশন 2তে আমরা ডিসাইড করতে পারি কি অল্টারনেটিভ ইংলিশে যাব না বেঙ্গলিতে যাব না ককবরকে যাব। তো যেটা দেখি আচ্ছা বেশিরভাগ লোক অল্টারনেটিভ ইংলিশেই যাচ্ছে, কিন্তু তারপরেও অনেকের প্রশ্ন থাকে যে স্যার হাইয়েস্ট মার্ক তো দেখেছি বেঙ্গলিতে ভালোই উঠে, তো কি করা উচিত? তো তোমার যদি পার্সোনালি যদি চিন্তা করো, কেউ বেঙ্গলি মিডিয়ামে পড়েছে, ঠিক আছে, ওর বাংলা ঠিক আছে, তো তুমি কি ফিল করো যে বাংলাতে যাওয়া উচিত, না তোমার মনে হয় যে না ইংলিশে আলটিমেটলি মার্কস পেতে হবে, শুধু মার্কস পেতে হবে? তো সেই হিসাবে বুদ্ধিমত্তার হিসেবে তোমার কি ফিল হয় পার্সোনালি? আমি পার্সোনালি এটার উপরে এমন কোনো বিশেষ আমি কিছু বলবো না। যদি কারোর বাংলা ব্যাকগ্রাউন্ড থাকে আর বাংলাতে ভালো গ্রেপ থাকে, ওর তাহলে ও বাংলা নিতেই পারে, ঠিক আছে। আর এই যে একটা মিসনোমার, এটা যে বাংলা নিলে ভালো মার্কস করবো, ইংলিশ নিলে ভালো করবো না, এমন কিছু না। আই থিঙ্ক যারা এক্সামিনার ওরা তো বুঝবে না যে কোনটা কি, ইংলিশে কতটুকু লিখেছে, বাংলাতে কতটুকু লিখেছে, ওরা একটা লেভেল প্লেইং ফিল্ড তো ক্রিয়েট করবে। যদি কারোর কনফিডেন্স থাকে যে আমি বাংলাতে লিখে করে নিতে পারবো, দেন দে ক্যান গো ফর বেঙ্গলি। তো আমি যেহেতু জেএনভিতে ছিলাম, আমার বেঙ্গলি ব্যাকগ্রাউন্ডটা উইকে ছিল, তো আমার ইংলিশে আমার একটা অপশান ছিল, ইংলিশে নিয়েছি। একদম পারফেক্ট। ওকে, এবার আমি যদি আরেকটা মানে এটা আমি লাস্ট প্রশ্নই বলবো যে ওভারঅল যদি তুমি একটা সামারাইজ করে, আমাদের এতগুলো ডিসকাশন এত কিছু হয়েছে, একটা সামারাইজ করে যদি যারা ফিউচারে প্রিপারেশন নিচ্ছে ওনাদের জন্য যদি আমি বলি যে কিছু সাজেশন তোমার তরফ থেকে ফিউচারে ক্যান্ডিডেটসদের জন্য, তো তোমার তরফ থেকে কি সাজেশনস থাকবে? ফার্স্ট সাজেশন তো থাকবে যে আমাদের এখনও ওই টিসিএস টিপিএসের যে সিলেবাসটা এখনও এটা চেঞ্জ হয়নি, আগেরটাই 2018-এ যেটা এনেছিল ওটাই রয়েছে। কিন্তু যদি কোশ্চেন প্যাটার্নটা দেখি এবারেরটা, তাহলে ওই সিলেবাসটাকে মানে ফলো করে হবে না, ইটস নট সাফিসিয়েন্ট। কারণ ওই সিলেবাসটা অলরেডি অবসোলেট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, আর এটা ইউজ হবে না। তো যেসব টপিক ইউপিএসসির সাথে মিলছে, যেমন মডার্ন হিস্ট্রি, পলিটি, তারপর ইকোনমির পার্টগুলো, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, এগুলো তো ইউপিএসসির সাথে মিলে সিলেবাস, তাহলে ইউ গো ফর ইউপিএসসি কন্টেন্ট, ওই টাইপেরই আনসার রাইটিং করো। কারেন্ট অ্যাফেয়ারও ওই ইউপিএসসি টাইপই দেখো, ঠিক আছে। তো কারণ ওই সিলেবাসটা শুধু ফলো করে আমি যদি ওই লিমিটেড থাকি ওইটাতে, তাহলে ইটস নট পসিবল। ওটা ফার্স্ট, কারণ সব ক্যান্ডিডেটের ফার্স্ট অ্যাপ্রোচ থাকে সিলেবাস আমি গেলাম। তারপর আনসার রাইটিং ডাইরেক্টলি, এটা তো বলেছি আমি, ডাইরেক্টলি জাম্প করা ঠিক দরকার নেই। আগে
5-6 মাস মিনিমাম অ্যাটলিস্ট কিছু একটা পড়ে কন্টেন্টগুলো মাথাতে ঢুকে তারপর আনসার রাইটিংয়ে আমি যাব, এটা হবে সেকেন্ড সাজেশন। আর আরেকটা হলো কখনো জোশে না পড়া, মানে এই যে পড়ে নিলাম, যেটা মেনশন করা হয়েছে ভিডিওতে, তবু আবার বলছি যে জোশে না, যে আমি 10 ঘন্টা পড়লাম আবার একদিন পড়লাম না আবার এমন না, জাস্ট রেগুলার একটু একটু ইনিশিয়াল পিরিয়ডে একটু লাগে, যে মানে 6 to 8 আওয়ার্স অ্যাটলিস্ট এভারেজে একটু ইনিশিয়াল পিরিয়ডে লাগে, কারণ ওই সময় স্ট্যাটিক পোর্শন থাকে অনেকগুলো। আর স্ট্যাটিক পোর্শনের নলেজটা যদি না থাকে আমরা কারেন্ট অ্যাফেয়ার কিন্তু বুঝবো না, কারেন্ট অ্যাফেয়ার বোঝা সম্ভব না, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সে এমন কিছু টার্মস চলে আসে যেগুলো স্ট্যাটিকে কিন্তু অলরেডি আমাদের ক্লিয়ার হয়ে যায়, তখন কিন্তু বুঝাটা অনেকটা ইজি হয়ে যায়। ঠিক আছে, তো ওটা 3 নম্বর পয়েন্ট, যে এই স্ট্যাটিক পোর্শনটা আর টাইমিংটা বললাম, যেটা ইনিশিয়ালি একটু টাইম দেওয়া দরকার, তারপর রিল্যাক্স হয়ে আরামসে, যদি কেউ যদি পোস্ট গ্রাজুয়েশন করতে চায় বা কেউ জব করছে ওরা করতে পারে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড ইফ সামওয়ান ইজ ফ্রম হাম্বেল ব্যাকগ্রাউন্ড, ওরা টিউশনও করাচ্ছে কেউ, হ্যাঁ এখন দেখা যায় এগুলো খুবই, তো ওরাও টাইম ম্যানেজ করতে পারবে আরাম, ঠিক আছে, এটা একটা। আর ওইটাই আর কি পিয়ার্স চেক আপ যেটা আমি বললাম এটা। আর আরেকটা হলো যদি হোপ ফর দ্য বেস্ট, যদি হয়ে যায়, না হলে অপরচুনিটি তো আছে এখন, না এখন হারও না মানা, না এটা 21st সেঞ্চুরিতে কত অপরচুনিটি, না হার মেনে গেলে তো সেখানেই শেষ, আর তো কিছু করার নেই। আবার শুধু যে সবাই তো আর টিসিএস হবেন না, ঠিক আছে, আমাদের তরফ থেকে ট্রাই করতে পারি। একটা কথা তুমি বড় ইম্পর্টেন্ট বলেছো, এটার মধ্যে আমরা একটু ডিসকাশন করি, সেটা হচ্ছে যে শুধু সিলেবাস দেখে বাস অতটুকু পড়ে কিন্তু এখন আর হবে না, আমাকে কিন্তু ইনডেপথে যেতে হবে, এটা কিন্তু কোনো ডাউট নেই। এটা মানে আমি সবসময় এই জিনিসটা, মানে আমি পার্সোনালি এই জিনিসটা আমি মানুষকে বলি যে ওই এতটুকু সিলেবাসে আছে, এতটুকু পড়ে বাস। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমাদের টিসিএস টিপিএস যে 18 সিলেবাসটা আছে, এখানে ইন্টারন্যাশনাল রিলেশনের যে টপিকগুলো আছে, সার্ক, এগুলো তো অবসোলুট, এখন কাজই করে না বর্তমানে, ওইগুলো তো অবসোলুট না, এগুলো কাজই করছে না, এই অর্গানাইজেশনগুলো কাজ করছে না। তো এখন নতুন যেগুলো আসছে, G4, কোয়াড গ্রুপ, I2, U2 গ্রুপিং, এগুলো আসছে, তো এগুলো এখন বেশি ইম্পর্টেন্ট। আর এগুলো কিন্তু যারা টিসিএস টিপিএস এর কোশ্চেন বানিয়েছে এবার ওদের মাথাতে ছিল, ওই কারণে এবারের কোশ্চেনটা একটু ডাইনামিক ছিল। তো তার মানে ওনারা ইন্টারন্যাশনাল, ফর এক্সাম্পল ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, তো ওই রিলেটেড জিনিস ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড জিনিস থেকে কিন্তু ওনারা জিজ্ঞেস করে ফেলবেন। তার মানে আমাকে অনেক ডেপথে যেতে হবে, অনেক প্রপারলি পড়তে হবে। ইভেন কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ার সময় যে এই ধরনের কতগুলো টার্মস আছে, ওই টার্মসগুলো কিন্তু প্রপারলি বুঝতে হবে। ডেপথনেস মানে এটা না যে এখন আমি আইআর এর কোনো একটা টপিক পড়ছি, এখন আমি নিজেই একজন স্পাইয়ের মতো কাজ করছি, এমন কিছু না। ডেপথনেস মানে এটা না, ডেপথনেস মানে হলো সিলেবাস যে কারেন্টে যেগুলো হট টপিকস থাকে ওদেরকে কভার করা। ডেপথনেস মানে এটা না যে এখন কোয়াড বললাম, এখন কোয়াডের একদম ভিতরে ঢুকে কোয়াড গ্রুপে এমন এতটুকু যেতে হবে না, মানে যেগুলো সিরিয়াসলি একটা লেভেল পর্যন্ত জেনে নিতে হবে। এই নয় যে শুধু আচ্ছা কোয়াড এতটুকু, এটা ফুল ফর্ম এত, এটা জানলে হবে না, আর একটু ভেতরে যেতে হবে যে ওদের কাজ কি ব্যাপার। আশা করি তোমার থেকে অনেক কিছু জানতে পেরেছে, স্টুডেন্টসরা অনেক কিছু জানতে পেরেছে, অনেক উপকার হবে সবার, আমি একদম খুবই আশাবাদী। আর ওরা 100% আমি শিওর যে ভিডিওতে ইভেন জানাবে যে ভিডিওটা থেকে ওনারা অনেক কিছু জেনেছেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। আর অবশ্যই যেটা আমি শুরুতে বলেছি সেটা আবার শেষে বলছি, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। আর যদি প্রশ্ন থাকে সঞ্জয়ের জন্য অবশ্যই প্রশ্ন করবে, আমি চেষ্টা করব যদি ইম্পর্টেন্ট প্রশ্ন হয় যেগুলোর উত্তর দেওয়া দরকার, সঞ্জয়ের সঙ্গে আবার কথা বলবো, কথা বলে জেনে উত্তর দেওয়ার আমরা পুরোপুরি চেষ্টা করব। থ্যাঙ্কস টু অল অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।